হ্যালো স্টুডেন্ট, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ইতিহাসের পাস কোর্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 3 নম্বর অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। 3 নম্বর অধ্যায় থেকে আমি তোমাদের 3টে বড় প্রশ্ন দিয়েছিলাম। এক হচ্ছে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, আরেকটা ছিল হরপ্পা সভ্যতার পতনের কারণ, আর 3 নম্বর যে প্রশ্নটা বাকি ছিল সেই প্রশ্নটা আজকের ক্লাসে আলোচনা হচ্ছে। প্রশ্নটা কি? সিন্ধু বা হরপ্পা সভ্যতার অর্থনৈতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা আজকে ক্লাসে আলোচনা করব। তার আগে বলে রাখি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য অনলাইন ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে চাও, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। 9123005218। আরেকবার বলছি নাম্বারটা 9123005218। এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশান নিতে পারো। চলো আজকে ক্লাসটা দেখে নাও, অর্থাৎ আজকে প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। প্রথমে তোমাদের ভূমিকা অর্থাৎ একটা ইন্ট্রোডাকশান লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো। 1922 খ্রিস্টাব্দে ভারতীয় প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সিন্ধু প্রদেশের লারকানা জেলার মহেঞ্জোদড়ো এবং পাঞ্জাবের মন্টোগোমারির হরপ্পা নামক স্থানে খনন কার্যের ফলে এক অতি উন্নত ধরনের প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়। ইহা সিন্ধু সভ্যতা নামে পরিচিত। বিভিন্ন আলোচনা থেকে জানা যায় এই সভ্যতার বিচিত্র বৈশিষ্ট্য নিয়ে গড়ে উঠেছিল। এই সভ্যতার অর্থনৈতিক ও ধর্মীয় জীবন বেশ উন্নত ছিল। প্রথমে দেখো অর্থনৈতিক জীবন। কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পশুপালন ছিল সিন্ধু অধিবাসীদের প্রধান জীবিকা। সিন্ধু অধিবাসীদের অর্থনৈতিক অবস্থা বেশ সচ্ছল ছিল বলে মনে হয়। তারপর দেখো শিল্পী ও কারিগর শ্রেণী। সিন্ধু শহরগুলিতে গৃহস্থলীর যন্ত্রপাতি এবং অন্যান্য যন্ত্রপাতি দেখে বোঝা যায় শহরের জনসংখ্যার একটি বড় অংশ ছিল শিল্পী ও কারিগর শ্রেণীর লোক। সিন্ধু শহরগুলিতে কোনো লোহার তৈরি জিনিস পাওয়া যায়নি। যন্ত্রপাতিগুলি ছিল তামা ও ব্রোঞ্জের তৈরি। রাজস্থান ও দক্ষিণ ভারতে হতে তামা আমদানি হতো। দামি পাথর গুজরাট ও রাজপুতানা থেকে আনা হতো। তারপরে দেখো বস্ত্র ও ধাতব শিল্প। সিন্ধু সভ্যতায় বৃহৎ শিল্পের মধ্যে ছিল বস্ত্র বয়ন শিল্প। মহেঞ্জোদড়োর বিভিন্ন বাড়ি থেকে সুতো কাটার চরকা পাওয়া গেছে। নগরগুলিতে যন্ত্রপাতি, বাসনপত্র, অস্ত্রশস্ত্র প্রভৃতি ধাতব জিনিস দেখে বোঝা যায় যে সিন্ধু অধিবাসীরা ধাতব শিল্পের ব্যবহার জানত। তারা দেখো তামা ও ব্রোঞ্জের সাথে অল্প নিকেল ও আর্সেনিক মিশিয়ে তারা নতুন ধাতু আবিষ্কার করেছিল। তবে লোহার ব্যবহার তারা জানত না। ধাতু থেকে দৈনন্দিন ব্যবহারের জন্য কুঠার, কাস্তে, বড়শি, তীর ধনুক, বাটকারা, সূঁচ, চিরুনি প্রভৃতি জিনিস তৈরি করা হতো। সোনা ও রূপার অলঙ্কার তৈরি করা হতো। তারপরে দেখো মৃৎশিল্প। সিন্ধু নগরে মৃৎশিল্পের বিশেষ বিকাশ ঘটেছিল। মাটির কলসি, থালা, বাটি, খেলনা তৈরি হতো। সিন্ধু অধিবাসীরা কুমোরের চাকা ব্যবহারে বেশ দক্ষ ছিল। পোড়ামাটির পাত্রের ওপরে লালের গায়ে কালো রং লাগাবার বিশেষ প্রচলন ছিল। তারপরে দেখো শিশুদের জন্য তৈরি মাটির খেলনাগুলিতেও শিল্পীদের শিল্প নৈপুণ্য ফুটে উঠেছে। মহিষ, ষাঁড় প্রভৃতি মূর্তি খোদাইযুক্ত পোড়ামাটির শিলমোহর তারা তৈরি করত। পোড়ামাটির তৈরি নর্তকীর মূর্তি হিন্দু শিল্পীর দক্ষতার পরিচয় বহন করে। তারপর দেখো হরপ্পা সংস্কৃতির শিল্পবোধ। হরপ্পা সংস্কৃতিতে শিল্পবোধ খুব উন্নত মানের ছিল না। খেলনা পুতুলগুলিও শিল্পমানের দিক থেকে তেমন উন্নত নয়। গৃহ নির্মাণ ও শিল্পদ্রব্য নির্মাণের মূল লক্ষ্য ছিল প্রয়োজন মেটানো। একমাত্র ব্রোঞ্জের তৈরি নর্তকী মূর্তি
এর ব্যতিক্রম ছিল। এই মূর্তিগুলিতে ছন্দ ও সুষমা ফুটে উঠেছে। হরপ্পার ষাঁড়গুলির মূর্তি বেশ শিল্পবোধ সম্পন্ন। হরপ্পার পাখি টানা রথের খেলনা পাওয়া গেছে। এর থেকে বলছে এতে কিছুটা কল্পনার মিশ্রণ দেখা যায়। তারপর দেখো এবারে পরের যে পয়েন্ট ছিল ব্যবসা বাণিজ্য, সেটা দেখো। ব্যবসা বাণিজ্যে সিন্ধু অধিবাসীদের যথেষ্ট উন্নতি ছিল। স্থলপথ ও জলপথ উভয় পথেই তারা বাণিজ্য করত। সিন্ধু সভ্যতার সাথে সুমের ও পশ্চিম এশিয়ার বাণিজ্যিক যোগাযোগ ছিল। গুজরাট উপকূলের প্রাপ্ত ঝিনুকের তৈরি জিনিস থেকে প্রমাণিত হয় যে সিন্ধু অধিবাসীরা সমুদ্র পথে বাণিজ্য করত। তারপর দেখো হাতির দাঁতের জিনিস, তারপরে কাপড়, ময়ূর, মণিমুক্তা রপ্তানি করা হতো এবং দামি পাথর, টিন প্রভৃতি আমদানি করা হতো। তারপরে বলা হচ্ছে যে ব্যবসা বাণিজ্য সিন্ধু অধিবাসীরা বিভিন্ন সিলমোহরের ব্যবহার করত এবং একই ধরনের ওজন ও মাপ চালু ছিল। ওজনের ক্ষেত্রে 16 আনা এবং তার গুণিতক ব্যবহার হতো। তারপর দেখো পশুপালনে কি বলা হচ্ছে, সিন্ধু অধিবাসীদের অপর জীবিকা ছিল পশুপালন। এখানে গরু, ভেড়া, মহিষ প্রভৃতি গৃহপালিত পশু ছিল। ঘোড়ার সাথে এদের পরিচয় ছিল কিনা জানা যায়নি, কারণ ঘোড়ার কঙ্কাল এখনও পাওয়া যায়নি। কালীবঙ্গানের ওপরের স্তরে ঘোড়ার কঙ্কাল পাওয়া গেছে। এর থেকে মনে করা হয় হরপ্পা সভ্যতার শেষের দিকে ঘোড়ার অস্তিত্ব ছিল। এবার হচ্ছে ধর্মীয় জীবন দেখো। সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষে কোনো মন্দির বা দেবালয় না আবিষ্কৃত হলেও বিভিন্ন স্থানে নারী মূর্তির আধিক্য দেখে মনে হয় সিন্ধু অধিবাসীরা শক্তি পূজা বা মাতৃ পূজা করতেন। এখানকার বিভিন্ন অঞ্চলে পোড়ামাটির তৈরি বহু মাতৃদেবীর মূর্তি পাওয়া গেছে। তারপর কি বলা হচ্ছে দেখো, সিন্ধু অধিবাসীরা শিবলিঙ্গের পূজা করত বলে অনুমান করা হয়। মহেঞ্জোদড়োর পদ্মাসনে উপবিষ্ট এবং ধ্যানমগ্ন সিংযুক্ত 3 মাথার একটি দেবী মূর্তি খুঁজে পাওয়া গেছে। তিনি জীবজন্তুদের দ্বারা পরিবেষ্টিত। ইহাকে পশুপতি শিব বলেই মনে হয়। ষাঁড় ও অন্যান্য পশু মূর্তি দেখে মনে হয় তারা বিভিন্ন পশুকে পূজা করত এবং ষাঁড় ছিল তাদের শ্রদ্ধেয় বস্তু। তারপর দেখো শিব ও শক্তি ছাড়াও সিন্ধু অধিবাসীরা প্রাকৃতিক শক্তি হিসাবে বৃক্ষ, জল, অগ্নির, সূর্যের পূজা করত। কোনো কোনো মূর্তির গায়ে ধোঁয়ার চিহ্ন দেখে মনে হয় ভক্তরা পুজোর সময় ধূপ ও দীপ জ্বালাতো। হরপ্পার ধর্মীয় প্রতীক হিসাবে স্বস্তিকা চিহ্ন দেখে অনুমান করা হয় হরপ্পাবাসীরা সূর্য পূজা করত। তারা মৃতদেহকে অগ্নিযোগে দাহ করে সৎকার করত। অনেকে মৃতদেহকে কবর দিত। হরপ্পাবাসীরা পরলোকে বিশ্বাস করায় মৃতদেহের সাথে অলঙ্কার ও প্রসাধন সামগ্রী দিয়ে দিত। এই ছিল তোমাদের আজকের ক্লাস।